ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর যে 1000+ সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। তোমরা না থাকলে চ্যানেলটা এরকম একটা পজিশনে যেয়ে পৌঁছাতো না, এবং তোমরা রয়েছো বলেই কিন্তু আলটিমেটলি চ্যানেলটা গ্রো করছে, চ্যানেলটা দাঁড়িয়েছে। তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে আমাদের যে পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ চলছে, সেই পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের ক্লাস কিন্তু হচ্ছে। তো পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের যে ক্লাস হচ্ছে, তো 5 তারিখে লাস্ট আমাদের ক্লাস হয়েছে, 5/1/2025-এ। সেই যে 5/1/2025-এ ক্লাস হয়েছে, সেই 5/1/2025-এর ক্লাসেরই ভিডিওটা যেটা রয়েছে সেটারই কিছু ক্লিপিংস নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। তোমরাও এই ক্লাসে খুব সহজে জয়েন করতে পারো, যেখানে অনলি অ্যান্ড অনলি 550 টাকা তোমাদেরকে পে করতে হবে। যেখানে তুমি কি পাচ্ছ, একটা মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ। এছাড়া তুমি পাচ্ছ একটা মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ, প্লাস তুমি পাবে হচ্ছে সপ্তাহে 3টে করে 3 নাম্বারস ক্লাস পার উইক অ্যাট উইকেন্ড। আর তাছাড়া হচ্ছে ব্যাচ 1-এ যে সমস্ত ক্লাস হয়েছে সেগুলোর প্রি রেকর্ডেড ভিডিও, অর্থাৎ যে লাইভ ক্লাসগুলো হয়েছে তার রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছ, এবং কিছু প্রাইম ভিডিওস পেয়ে যাচ্ছ যেগুলো তোমাদের ইন্টারভিউ রিলেটেড এবং যেগুলো কি করবে তোমাদেরকে হেল্প করবে। তো এটা হচ্ছে 550 টাকা। এছাড়া যদি তুমি এক্সট্রা মক দিতে চাও, অনেককেই আমি রিকমেন্ড করি যে 2টো মক ইন্টারভিউ দাও, তাহলে কি হবে, একটা তোমার সম্পর্কে আমি জানতে পারবো প্রথম ইন্টারভিউতে, এবং সেকেন্ড ইন্টারভিউতে আমি একদম তোমার ফাইনাল মক নেব তোমার ঠিক পরীক্ষার আগে, যেদিন ইন্টারভিউ শিডিউল হবে তার কিছুদিন আগে। তো এইগুলো, এবং তার সাথে সাথে ওই সেম 3টে করে ক্লাস সপ্তাহে, ব্যাচ 1-এর রেকর্ডেড ভিডিও, কিছু প্রাইম ভিডিও, এই সমস্ত কিছু যা থাকবে, হ্যাঁ যা থাকবে সমস্ত কিছু তুমি জিনিসপত্র পাবে। এটার জন্য তোমাকে পে করতে হবে 850 টাকা। তো যেটাই তুমি পে করবে, কোথায় পে করবে বা কোথায় কন্ট্যাক্ট করবে আমার এই নাম্বারে 8345024034। এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, এবং গুগল পে, জিপে যাই রয়েছে বা ফোনপে যা রয়েছে সেটা করে আমাকে কি করতে পারো, কন্ট্যাক্টও করতে পারো। আদারওয়াইজ জিপে, ফোনপে করে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারো, যে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমি তোমাদেরকে ফার্দার গ্রুপে জয়েন করিয়ে নেব, এবং তার সাথে অ্যাপের এনরোলমেন্টের লিঙ্কও দিয়ে দেবো। তুমি অ্যাপে এনরোলমেন্ট করলে পরেই তারপর কিন্তু তুমি ধীরে ধীরে সমস্ত ভিডিওগুলোই সেখানে শো করতে পারবে, দেখতে পারবে, ক্লাসে জয়েন হতে পারবে। এছাড়াও আমরা একটা স্টেট লেভেল এক্সামের একটা ব্যাচ খুলেছি, স্টেট লেভেল এক্সাম গাইডেন্সের, যেখানে আমরা কি করছি, যেখানে আমরা সামনে আসা জেই এনএস সম্পর্কে পড়াশুনো করব, এবং লেভেল কিন্তু লেভেলের কাছাকাছি থাকবে। জেইর জন্যও আলাদা করে তোমার নোটস থাকবে, কোনো চিন্তা নেই। এনএসের জন্যও আলাদা করে নোটস থাকবে, বাট আমাদের লক্ষ্য আপাতত জেইটাকে এবং এইটাকে নজরে রেখেই হবে, এই দুটোকে নজরে রেখেই হবে। তার ডেমো ক্লাস আমি অলরেডি প্রোভাইড করেছি। ডেমো ক্লাস 1 ফ্লুইড মেকানিক্সের উপর করা হয়েছে, তোমরা সেই লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশনে অনেক কিছু জিনিসপত্র থাকে, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ফ্লুইডের উপর ডেমো ক্লাস কী হয়েছে, তার লিঙ্কও তুমি পেয়ে যাবে। এর জন্য অনলি অ্যান্ড অনলি 6000 টাকা তোমাদেরকে পে করতে হবে, এবং এই 6000 টাকাটা হচ্ছে 1 ইয়ারের জন্য, 1 বছরের জন্য। এবং যারা প্রথম 20 জন হবে, প্রথম 20 জন যারা জয়েন করবে, যেটা এখনও ফুলফিল হয়নি, চলছে আমাদের, সেখানে অনলি অ্যান্ড অনলি 5000 টাকা তোমাদেরকে 1 ইয়ারের জন্য পে করতে হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাতে তোমরা কি পাবে, তোমরা পেয়ে যাবে হচ্ছে 4টা থেকে 5টা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস পার উইকে। এছাড়া তুমি পেয়ে যাবে এখানে 2 থেকে 3টে সাবজেক্টিভ ক্লাস, পুরো যেখানে তোমাকে থিওরিটিক্যালি পড়ানো হবে পার উইকে। এবারে হচ্ছে এছাড়া হচ্ছে তুমি পাবে এখানে আমাদের যে হ্যান্ড রিটেন যে নোট রয়েছে, এই হ্যান্ড রিটেন নোটস তুমি পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানোর পরে। এছাড়া তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে একটা মাসে 4টে করে পরীক্ষা দেওয়ার সুযোগ, যেটা সাবজেক্টিভের উপর হবে, যে সাবজেক্ট পড়ানো হচ্ছে সেই সাবজেক্টের উপর হবে। এছাড়া 2টো করে মান্থলি এক্সাম হবে, যেটা হবে
টোটাল 100 নাম্বারের 100 মার্কসের, যেটা কি থাকবে, যেখানে অল থিংস মিশিয়ে থাকবে, সমস্ত কিছু মিশিয়ে থাকবে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। তো এই প্ল্যানটা যদি তোমরা নিতে চাও এবং যুক্ত হতে চাও তো হারি আপ করো। 100 জনের বেশি কিন্তু লোককে নেওয়া হবে না, আমি আগেই বলে দিয়েছি। এবং কিছু ইনস্টলমেন্টেরও আমরা ব্যবস্থা রেখেছি, সেই ইনস্টলমেন্টেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। এবং স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা, এই নাম্বারে কন্ট্যাক্ট করে পরে তোমরা খুব সহজে এই জায়গাতে নিজেকে এনরোল করতে পারো। এছাড়াও আমরা বাঁকুড়া ও পুরুলিয়াতে অফলাইন ব্যাচ শুরু করছি। বাঁকুড়া ও পুরুলিয়াতে আমরা অফলাইন ব্যাচ শুরু করছি। ইন্টারেস্টেড পিপল, যদি কেউ ইন্টারেস্ট থাকো যে অফলাইনে তুমি ক্লাস করবে, অফলাইনে তুমি পড়াশোনা করবে, তাহলে কিন্তু আমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, এনিথিং আমাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু 9 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকেই কিন্তু আমরা ক্লাস শুরু করব। তো প্লিজ হারি আপ, তোমরা কিন্তু জয়েন করো। আর 5 তারিখে যে ভিডিওটা আমাদের হয়েছিল, 5 তারিখে যে ক্লাস আমরা করেছি, সেই 5/1/2025-এর কিছু ভিডিও ক্লিপ আমি এখানে দিয়ে দিলাম। সেই ভিডিও ক্লিপটা তোমাদের দেখে নাও। যদি তোমাদের সেটা হেল্পফুল মনে হয়, ভালো লাগে, অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও। আর চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটার সাথে থাকতে ইচ্ছে হয়, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমার কাছে যেটা ফ্রি সাবস্ক্রাইব, আমার কাছে সেটা অনেকটাই এন্থু। তাই তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য করবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখে নাও এখান থেকে। টাইম আমাদের শুরু হয়ে গেছে, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি আমি। ঠিক আছে, আস্তে আস্তে সকলে আসুক, আমরা শুরু করি, আমাদের সময় হয়ে গেছে। সকলে আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, তাই তো? সকলে দেখতে পাচ্ছ, তাই তো? কথা শোনা যাচ্ছে, সকলে দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড? একটু হ্যান্ড রেজ করে দাও, হ্যান্ড রেজ করে দাও সকলে। আচ্ছা, ঠিক আছে, বাকিরাও আশা করি শুনতে পাচ্ছ। ঠিক আছে, আজ সানডেতে এত লোকজনের কম অ্যাটেন্ডেন্স। আচ্ছা, পিকনিক গেছে সবাই নাকি? পিকনিক গেছে মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে। তো আজকে আমাদের যে ক্লাসটা শুরু করার কথা, সেটা হচ্ছে আমাদের আজকে ডাউট ডিসকাশন ক্লাস হবে। ডাউট ডিসকাশন ছাড়াও আজকে আমাদের কিছু পড়াশোনার ব্যাপারও রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা হবে। ডাউট ডিসকাশন ছাড়াও কিছু আলোচনার জায়গা রয়েছে। তো প্রথম যে প্রশ্নটা আজকে ডাউট ডিসকাশন ক্লাসের রয়েছে, সেটা হচ্ছে, কেউ একজন প্রশ্ন করেছে যে ফ্রেম স্ট্রাকচার যে স্ল্যাব রয়েছে, তাতে টর্সনাল রিইনফোর্সমেন্ট দেওয়া হয় কি না। কোডে যা শুধু এন্ড রিস্ট্রেন্টের কথাই বলা হয়েছে, টর্সনাল রিইনফোর্সমেন্ট দেবো। আচ্ছা, তো দেখো, প্রথম কথা হচ্ছে যে ফ্রেম স্ট্রাকচার হোক আর ফ্রেম স্ট্রাকচার না হোক, আমরা অবশ্যই কর্নার রিইনফোর্সমেন্ট দেবো যেখানে এন্ড রিস্ট্রেন্ট নেই, অর্থাৎ ফ্রেম স্ট্রাকচারের সাথে কোনো এর সম্পর্ক নেই। যদি আমি একটা এরকম ভাবে আমি কোনো একটা জায়গার প্ল্যান দেখছি, প্ল্যানে যদি আমরা এরকম পাই যে এটা আমার একটা বিম রয়েছে এবং এইভাবে স্ল্যাবটা রয়েছে, যে ক্ষেত্রে আমাদের এন্ড রিস্ট্রেন্ট নেই, অর্থাৎ এই পার্টে ফুল, এই পার্টে ফুল, এবং এই পার্টে হাফ, আবার এই পার্টে হাফ, আবার এই পার্টে হাফ, এই পার্টে হাফ করে, আর এই জায়গাতে কোনো আমরা কর্নার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব না। এগুলো ফুল রিস্ট্রেন্ট এরিয়া, তাই এই জায়গাতে আমরা কোনো রকম কর্নার রিইনফোর্সমেন্ট ইউজ করব না। কিন্তু যে ফ্রেম স্ট্রাকচার হোক আর নাই হোক, আমরা কিন্তু অবশ্যই কর্নার রিইনফোর্সমেন্ট ইউজ করব, কারণ তাতে টর্সনাল রেজিস্ট্যান্স আমাদের দরকার হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীন এই প্রশ্নটা করেছে, সেটা হচ্ছে যে রাউন্ড রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করি কেন? মিস্ত্রিদের সুবিধার্থে আমরা কোনো কাজ করি না ভাই। হ্যাঁ, যে লেবারের সুবিধা হবে তাই আমরা কোনো কাজ করব, এরকম ভাবে কিছু হয় না। এগুলো একদম পাতি লেমেন টার্ম। আমার মনে হয় যে তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাবে সেখানে যে ইউজ না করাটাই বেটার, কারণ লেমেন টার্ম গুলো তোমার ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটিটাকে ডাউন করে দেয়। যাই হোক, তো রাউন্ড রিইনফোর্সমেন্ট ইউজ করার কারণ, হ্যাঁ অবশ্যই স্ট্রেস কনসেন্ট্রেশন হবে না, এটা একটা ভালো কথা, এবং ইকুইভ্যালেন্ট ভাবে স্ট্রেসটা আমাদের ডিস্ট্রিবিউট হবে, এটাও ভালো কথা। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে রাউন্ড রিইনফোর্সমেন্টকে বেন্ড করতে সুবিধা হবে, একটা যদি আমি সিঙ্গাড়া বানাই সেক্ষেত্রে হবে না, মানে এই ধরনের একটা হয় যেটাকে আমরা সিঙ্গাড়া বলতাম। যাই হোক,
বাট এটা ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার কি বলে, ট্রায়াঙ্গুলার স্টিরাপ বা লিঙ্কস বলতে পারি আমরা। তো এইটা করতে অসুবিধা হবে, অসুবিধা হবে বলে আমি করব না এইরকম কোনো ব্যাপার নেই, এগুলো জাস্ট বেসিকটাকে হারিয়ে ফেলা আর কি। তো এরকম প্রশ্ন তোমাকেও করবে না, আর আশা করি তুমিও এরকম কোনো অ্যান্সার করবে না যে লেবারদের সুবিধার জন্য আমরা রাউন্ড রিইনফোর্সমেন্ট বানাবো, লেবারদের সুবিধার জন্য আমি সবকিছু রাউন্ড করে দেবো। একটা পাইল রাউন্ড হচ্ছে তার মানে লেবারদের সুবিধা হবে, তাই পাইলটাকে রাউন্ড করা হলো বোরিং করতে সুবিধা হবে বলে। এই কথাগুলো জাস্ট লেমেন টাইপ অফ ওয়ার্ডস, এগুলোকে ইউজ না করাটাই বেটার। আবার সেই একই প্রশ্ন যে এগুলো সেই ওয়ান টাইপ অফ সেই আইএস কোডকে স্ট্যান্ডার্ড কেন বলা হয়, এরকম টাইপের প্রশ্ন। বেসমেন্ট করলে র্যাপ ফাউন্ডেশন প্রেফার করব কেন? বেসমেন্টে কি হয়, তুমি যদি বেসমেন্ট দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে একটা বেসমেন্টে পুরো যে নিচের এরিয়াটা থাকে সেই নিচের এরিয়াটাতে একটা স্ল্যাব করা হয়ে থাকে। তাহলে আমি সেই এরিয়াটাতে যখন একটা বেসমেন্টে স্ল্যাব বানাবো, তাহলে তার নিচে নিশ্চয়ই আমি আলাদা করে আবার একটা ফাউন্ডেশনের খরচা করব না? সেখানে কি আমি আবার একটা করে আলাদা করে একটা বিম দেব, দিয়ে সেখানে আমি আলাদা করে আবার নিচে আমি একটা করে ফাউন্ডেশন করব? মানে আমি যতটা পারবো সেই স্ট্রাকচারটাকে ইকোনমিক করার চেষ্টা করব, তাই না? এমন কিছু করব না যেখানে আমাকে হঠাৎ করে পরে আমাকে ফাউন্ডেশনটাকে আবার বানাতে হয়। তাহলে এত কাছের কাছের যদি ফাউন্ডেশন আমাকে বানাতে হয়, বা আলাদা করে আবার যদি আমাকে একটা এখানে বিম দিতে হয়, তারপরে যদি স্ল্যাব বানাতে হয়, সেটা অনেক বেশি আনইকোনমিক, অনেক বেশি আনইকোনমিক। সেই আনইকোনমিক ব্যাপারটা যাতে না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কি করা হয়ে থাকে যে র্যাপ করে, র্যাফটের যে ফাউন্ডেশন রয়েছে তাকে একটু তুলেই মাটি ফিলিংও কম করতে হবে। র্যাফটের উপর হলে পরে আমার নিচে বেসটাও সুন্দর হবে। তাহলে কি হবে, সেখানে আমি খুব সুন্দরভাবে কি করতে পারবো, র্যাপটার উপরে আমি বেসমেন্টটাকে লে করাতে পারবো। কারণ অলরেডি আমি বেসমেন্টে কাজ করছি, তার মানে আমাকে অলরেডি অনেকটা নিচে যেতে হচ্ছে। যেখানে একটা তুমি স্টেপ ফুটিং দেখবে, স্টেপ ফুটিং এর একটা যদি হাইট আমার দিতে হয় 1 মিটার বা 1.5 মিটার, আমি একটা র্যাপ যখন করব, পুরো এরিয়াটা যখন কভার করব, সারফেস এরিয়া যখন আমি ফুল দেব, সেখানে আমার থিকনেসটা কমে কিন্তু 600-তে চলে আসবে। তাহলে আমি যদি থিকনেসটা কম দিতে পারি, তাহলে আমাকে যে স্টেবিলিটি অফ যে স্লোপ রয়েছে, স্টেবিলিটি অফ যে গ্রাউন্ড রয়েছে, সেটাও অনেক বেটার হবে। হ্যাঁ, কি সুরজিতের আবার কি হলো? সুরজিতের কি প্রশ্ন আছে গো? আমার তো কোনো প্রশ্ন শেষই হলো না, বলো সুরজিৎ কি বলছো? সুরজিৎ হাত তুলেছো, বলো কি বলছো? দেখো, সাউন্ডই নেই, সাউন্ড নেই সুরজিৎ, শুনতেই তোমার আছে তো। সাউন্ড আসছে না। হ্যালো, সাউন্ড আসছে না, হ্যাঁ বলো। বলছি স্যার ওই হাতটা তখন তুলেছিলাম প্রথমবার, তো ওইরকম হয়ে আছে, তাই জন্য বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, পরের প্রশ্ন শোনো। হুম। পরের প্রশ্ন করেছে পৃথা। পৃথা, এই প্রশ্নটা তো আমি তোমাকে করেছিলাম, যাই হোক এই প্রশ্নটা পৃথা আবার ঘুরিয়ে আমাকে করেছে। সেটা হচ্ছে যে সিবিআর টেস্টে, হ্যাঁ, 2.5 mm 5 mm এগুলো কেন আমরা ইউজ করে থাকি, অন্য কিছু নয় কেন? আর এটাকে আমরা 2.5 mm টাকেই কেন নেব, 5 mm টাকে নেব না কেন? এটাও আবার একজন কেউ একটা প্রশ্ন করেছে দেখলাম, যাই হোক। তো প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এখানে যে স্পেস রেট হয়, পেস রেট, প্লাঞ্জারের যে পেস রেটটা, এটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 1.25 mm/মিনিট। তাহলে 1.25 mm/মিনিট যদি আমার প্লাঞ্জার রেট হয়, আমার একটা সয়েল কনজারভেশন স্ট্রাকচার। এটা জেনারেলি কি হয়, আমাদের যখন কোনো ওয়াটার ফ্লো করে, তো হাই থেকে যখন লোতে করে তখন আমাদের ভেলোসিটি বেড়ে যায় এবং কি হয়, সে সয়েলটাকে ইরোড করতে থাকে। সেই জন্য তার ভেলোসিটিটা কমানোর জন্য আমরা কিছু কিছু জায়গায়, মানে কিছু কিছু পোর্শন ছেড়ে ছেড়ে আমরা চেক ড্যাম দিই। এক্ষেত্রে কি হয়, আমার সয়েলের যে মানে ওয়াটারের যে ভেলোসিটি থাকে সেটা কমে যায়, কন্টিনিউয়াস থাকে না। এটা একটা কারণ হয়। আর কিছু কিছু জায়গায় স্যার চেক ড্যামে কিছু পরিমাণ, কিছু সময়ের জন্য স্যার কিছু জল ধরে রাখারও কাজে লাগে এটা। একদম একদম একদম। তাহলে চেক ড্যাম হচ্ছে একটা স্মল বেরিয়ার, একটা স্মল বেরিয়ার, মেবি এটা টেম্পোরারি হতে পারে, মেবি এটা পার্মানেন্ট হতে পারে। বিল্ড অ্যাক্রস এ ওয়াটারওয়ে, লিখে নাও ভাই, কে সুভাষিস না কে প্রশ্ন করেছিল, লিখে নাও। আমি আই ওয়ান্ট যে তুমি এগুলো যেন সেকেন্ড টাইম আর তোমাকে প্রশ্ন করতে না হয়। হ্যাঁ, বারবার এই প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে, আমি এগুলো আর বারবার করতে চাই না। এগুলো বেসিক একদম, এগুলো এগুলো আমার ছেলেদের মুখে আসা উচিত, ফট করে অ্যান্সার করবে একদম পুরো। যে চেক ড্যাম ইজ এ স্মল বেরিয়ার
বিল্ট অ্যাক্রস, বা তার আগে একটা জায়গায় বলতে পারো যে এ চেক ড্যাম ইজ এ স্মল বেরিয়ার হুইচ ইজ টেম্পোরারিলি অর পার্মানেন্টলি বিল্ট অ্যাক্রস এ ওয়াটারওয়ে অর ড্রেনেজ ডিচ অর soil to reduce the water flow and water speed or prevent erosion. পারপাস হচ্ছে যে ওয়াটার ফ্লো স্পিডটাকে কমাবে, প্রিভেন্ট করবে সয়েল ইরোশন অ্যান্ড ক্যাপচার করবে এক্সেস রেন ওয়াটার। যখন একটা বেসিনে এসে পরে জল জমছে সেখানে এক্সেস রেন ওয়াটারকেও এক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপচার করতে পারি। কি কি দিয়ে এটা কনস্ট্রাকশন হতে পারে? রক দিয়ে হতে পারে, স্যান্ডব্যাগ দিয়ে হতে পারে। তাহলে স্যান্ডব্যাগ বা রক এগুলো কিন্তু পার্মানেন্ট নয়, এগুলো সব হচ্ছে টেম্পোরারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কংক্রিটেরও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা পার্মানেন্ট হবে। এটা কি হতে পারে? এটা অনেক সময়তেই ইরিগেশনে হেল্প করতে পারে, যে এক্সেস যে ওয়াটার রয়েছে তাকে ধরে রাখার বাড়ছে। এছাড়া কি হতে পারে? গ্রাউন্ড ওয়াটার টেবিলটাকে ইনক্রিজ করতে পারে, সয়েল ইরোশনটাকে তো অবশ্যই রেজিস্ট করছে, সিলটাকে এক জায়গায় আটকে দিচ্ছে, এবং তার সাথে সাথে ভেজিটেশন, অর্থাৎ কোন একটা জায়গাতে যদি কোনো ল্যান্ডের যদি আমরা না হয়, আমাদের কি বলে ইরোশন না হয়, তাহলে সেক্ষেত্রে ভেজিটেশনটাকে রিস্টোর করছে। তো এই সমস্ত জিনিসপত্র গুলোর জন্যই কিন্তু চেক ড্যামটা দরকার। চেক ড্যাম কিন্তু একটা লং চ্যানেলে মাঝে মাঝেই কিছু কিছু নির্দিষ্ট বা সার্টেন ডিস্টেন্স ছাড়া ছাড়াই বানানো হয়ে থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু কোনো রকম কোনো স্ট্যান্ড অ্যালোন স্ট্রাকচার নয় যে একটা আমি বানিয়ে দিলাম সেটাই রয়ে গেল, সেটাই হয়ে যাবে, এরকম না। এটার জন্য কিন্তু ধাপে ধাপে অনেকগুলো আমাকে লং চ্যানেলে ধীরে 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 কিন্তু বানাতে হবে, যাতে আমরা কি হতে পারি, ইরোশনটাকে রেজিস্ট করতে পারি এবং সেডিমেন্ট ট্র্যাপ করতে পারি, এবং ওয়াটার যে ফ্লো রয়েছে তার স্পিডটাকেও কমাতে পারি। বুঝতে পেরেছো সুভাশিস? সুভাশিস মনে হয় লিখে অ্যান্সার করেছে, ইয়েস। হ্যাঁ, বোল্ডার দিয়েও চেক ড্যাম হয়, রাইট। ওই গ্রাভেল মানেই বোল্ডার, রক গ্রাভেল ওগুলোই বোল্ডার ভাই। যাই হোক, ওকে, আর কিছু প্রশ্ন ছিল? চেক ড্যাম ছাড়া আরেকটা প্রশ্ন ছিল সোহেলের। সোহেল হিলটিতে কাজ করেছে, কিন্তু সোহেলের ইন্টারেস্ট কিন্তু হচ্ছে ফুটিং এর ফুটিং এর সাইজ, এই সমস্ত নিয়ে সোহেলের ইন্টারেস্ট রয়েছে। সোহেল তোমাকে হিলটি থেকে প্রশ্ন করবে, আমি জানি না সোহেল আছে কিনা, তোমাকে তো হিলটি থেকে প্রশ্ন করবে গো। বলে দেবে যে একটা রড রয়েছে, সেই রডটাকে তুমি কিভাবে পুল আউট করবে, কত প্রেসার দিলে পুল আউট হবে, পুল আউট টেস্ট কি জন্য করা হয়, এসব প্রশ্ন করবে তো সোহেল। তোমাকে এসব ধরবে? সোহেল নেই মনে হয়। যাই হোক, স্যার আমি বিশ্বজিৎ বলছিলাম। হ্যাঁ বিশ্বজিৎ বলো। স্যার আজকে আমাদের মানে একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রবলেম হয়ে গেছিল সাইটে। পাইল করাচ্ছিলাম, তো করাতে করাতে কি হলো, পাইলের যে উপর মানে মেন জালি সেটা আপনার মোটামুটি 700 মতন কম নেমেছে, উপরে রয়ে গেছে গ্রাউন্ড লেভেলের উপরে। তো তখন আমি সেটা আগে লক্ষ্য বলতে- করনি? না না, লক্ষ্য করেছি, আমি যখন পাইল হয় তখন ওখানে দাঁড়িয়ে আছি, লক্ষ্য করেছি। আমি বললাম যে এই জালিটা আবার তুলে করে ফিরে আরেকবার বোর্ডটা ক্লিয়ার করে তারপর জালিটা নামানোর কথা। এরপর জালিটা তখন যেন তুলতে ওই যে মাস্টার রিং বা স্টিফনার থাকে সেটার মধ্যে অ্যাটাচ করে করে তুলছে। আর আমাদের ল্যাপিং গুলো একটা জন্যই করেছে, যে 50% অল্টারনেট করা উচিত সেটা করেনি। তখন কি হয়, যে মেন 12 মিটারের প্রথম জালিটা সেটা উঠেছে, তারপর নিচের জালিগুলো রয়ে গেছে, মানে কেটে পড়ে গেছে জালি। করেছিল বা করেছো সকলে? হ্যাঁ, সরবার তো একদম ঠিক লিখে দিয়েছে। ওকে, চলো এবারে আমার কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য। ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কিছু, অনেকে বলছিল যে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পরে আলোচনা হয়নি। তো ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর কিছু প্রশ্ন আগে আমি তোমাদেরকে করব, তারপর যদি মনে হয় তোমাদেরকে আমি পড়াবার দরকার হবে, আমি এর পরের দিন সেটাকে পড়াবারও চেষ্টা করব। তো কালকের থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, যাদের সামনে পরীক্ষা রয়েছে তারা সমস্ত জায়গাগুলোকে ক্লিয়ার করে খুব ভালো করে পড়াশোনা করো। আর ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং যাদের এমইডি আছে, শুধুমাত্র না, ফাউন্ডেশন সাইজ বলে কিছু হয় না সুরজিৎ, ফাউন্ডেশন সাইজ বলে কিছু হয় না, ফাউন্ডেশন সাইজের কোনো ফিক্স নেই। আমি ফাউন্ডেশন ডেপথ বলতে পারি আর থিকনেস বলতে পারি, আমি ফাউন্ডেশন সাইজ বলতে পারি না। তো যাদের এক্সাম রয়েছে তারা, যাদের এক্সামে এক্সাম বলছি, যাদের চয়েসে এমইডি রয়েছে তারা একটু ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অবশ্যই জেনে যাবে
এবং প্রথম তিনটের ভিতরে 1, 2, 3-এর ভিতরে যদি এমইডি থাকে, ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং একটু তোমাদের জন্য কিন্তু দরকারি জায়গা। তো প্রথম যে প্রশ্নটা তোমাকে আমি করব সেটা হচ্ছে এসভিআই। এসভিআই কি এবং এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? খুব কমন প্রশ্ন, বলো কে কে বলবে, একটু হ্যান্ড রেজ করো। হ্যাঁ বিষ্ণু বলো। স্যার স্লাশ ভলিউম ইন্ডেক্সটা হচ্ছে স্যার 1 গ্রাম অ্যাক্টিভেটেড স্লাশ কতটা ভলিউম অকুপাইড করে থাকে সেটাই মেনলি স্লাশ ভলিউম ইন্ডেক্স। আর স্যার এর সিগনিফিকেন্স স্যার এখানে আমরা এর মাধ্যমে স্যার আমরা অ্যাক্টিভেটেড স্লাশের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক জানতে পারি। আচ্ছা আর কে বলবে দেখি? আচ্ছা সৈকত বলো। সৈকত বলো। স্লাজ। হ্যাঁ স্যার আমাদের 1 গ্রাম স্লাজ আমাদের ওই মিক্সড লিকুইড সলিউশনটার মধ্যে কত এমএল ভলিউম অকুপাই করে থাকে আপনার 24 ঘন্টা পরে, সেইটা হচ্ছে আমার স্লাজ ভলিউম ইন্ডেক্স। মানে এটাকে কি ইংরেজিতে বলা যায় না, একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায় না? স্যার আমাদের এরকম করে না, হ্যাঁ স্যার যদি বলা যদি তো আমি যায়। এরকম বলি তাহলে তুমি যে কথাটা বললে ওটাকে আমি একটু ঘুরিয়ে বলছি যে it is defined as the volume occupied by 1 gram of activated sludge after setting the aerated liquid for 30 minutes। 30 মিনিটের জন্য এখানে এফিসিয়েন্সিটা কমে যায় স্যার প্ল্যান্টের। প্ল্যান্টের এফিসিয়েন্সি কমে যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা আর দেখি আর কেউ কি বলছে, দেখি সৌরকান্তি কি বলছো? স্যার এফএম রেশিওটা হলো স্যার ফুড টু মাইক্রো অর্গানিজমের যে রেশিও সেটাকে আমরা এফএম রেশিও বলি। এটা হলো হ্যাঁ। স্যার অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে যখন আমার রিসার্কুলেশন করি, তো আমাদের যে সেটেলিং সেডিমেন্টেশন ইয়ের পর যে আমাদের অ্যাক্টিভেটেড স্লাজ থাকে তাতে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকে। তো সেইটা যে নতুন যে স্লাজ ঢুকছে তার যে অর্গানিক ম্যাটার গুলো থাকে এটা তো একটা ওয়ান সেইটাকে টাইপ অফ একটা রেশিও, ডিকম্পোজ। যেখানে কি হচ্ছে প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে কতটা অ্যামাউন্ট অফ ফুড এন্টার হচ্ছে, তাই না? হ্যাঁ, ওই যে ফুডটা এন্টার হচ্ছে সেটাকে আমার অ্যাক্টিভেটেড স্লাজ যে মাইক্রো অর্গানিজম তারা ডিকম্পোজ করছে, সেটারই রেশিও আর কি। আচ্ছা, মানে বলতে পারা যায় যে ওটাকে বিওডি দিয়েও বলা যেতে পারে, তাই না? অ্যামাউন্ট অফ বিওডি অ্যাপ্লাইড পার ডে পার ইউনিট অফ বায়োমাস বলা যায় না? এরকমই। হ্যাঁ স্যার। এফএম রেশিও ইজ দ্য অ্যামাউন্ট অফ বিওডি। বিওডি মানে হচ্ছে যে ব্যাকটেরিয়াল যে ফুডটা আমরা দিচ্ছি, যোগান দিচ্ছি, তাহলে এফএম রেশিও ইজ দ্য অ্যামাউন্ট অফ বিওডি অ্যাপ্লাইড পার ডে পার ইউনিট অফ বায়োমাস। এই বায়োমাসটাকে আমি কি বললাম, ধরে নিলাম যে আমি হচ্ছে 1 ইউনিট ধরে নিলাম, তাহলে ইউনিট অফ বায়োমাসের জন্য পার ডে কত ব্যাকটেরিয়াল ফুড আমি দিচ্ছি বা অ্যাপ্লাই করছি বা বিওডি করছি, সেটাকে আমরা বলে থাকি এফএম রেশিও। এটাকে আমরা আরেকটা নাম দিই জানো, এই এফএম রেশিওর আরেকটা নাম আছে, কেউ বলতে পারবে? কেউ পারবে গো? এফএম রেশিওর আরেকটা নাম হচ্ছে স্লাজ লোডিং রেট। এটাকে আমরা বলি স্লাজ লোডিং রেট। স্লাজ লোডিং রেট। এবারে বুঝতেই পারছো কি কি থাকে না থাকে। একটা কমপ্লেক্স মিক্স যদি হয় তো সেক্ষেত্রে একটা অপটিমাম যে এফএম রেশিও হয় সেক্ষেত্রে সেটাকে জেনারেলি 0.2 থেকে 0.6 এলবি বিওডি ধরা হয়ে থাকে জেনারেলি, বা বলতে পারি আমরা এটাকে তো অ্যাজ এ রেশিও, সেহেতু বিওডি বাই এমএলভিএসএস বলতে পারি, এরকম ভাবে আমরা এটাকে ডিনোট করতে পারি 0.2 থেকে 0.6 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, যদি এফএম রেশিও যদি কমে যায়, এফএম রেশিও যদি কম হয়, তার মানে হচ্ছে রেজাল্ট ইন হায়ার বিওডি রিমুভাল। তাহলে হায়ার বিওডি রিমুভাল হচ্ছে এটা বলা যায়। এফএম রেশিও যদি কমে যায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, তাহলে হায়ার বিওডি রিমুভাল হচ্ছে এটা বলা যায়। ঠিক আছে, কি হলো আবার কি হাত তুলে রয়েছে? আচ্ছা
ওই হাতগুলো রয়েছে। আচ্ছা ঠিক আছে, এগুলো গেল। এবারে যে নেক্সট প্রশ্নটা আমি করব তোমাদেরকে, সেটা হচ্ছে হোয়াট ইজ কম্বাসন? কম্বাসন কি বলো তো? বলো মিঠুন, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম কম্বাসন হচ্ছে যখন আমাদের যে আচ্ছা, এই শান্তনু তুমি জানো, দেখেছো কি কি ইউজ হয় বলো তো কাস্ট আয়রন ছাড়া? পড়েছিলাম এক জায়গায়। আর হ্যাঁ, হচ্ছে কাস্ট আয়রন ছাড়া আর কি হয়? আর স্যার স্টোনার ইয়ে হতে পারে। আচ্ছা, সেকশনটা কিরকম হবে বলো তো? আমি আর একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটা হারিয়েই দিলে তোমরা। স্যার হর্সশু টাইপের, সেকশনটা কিরকম হবে? হর্সশু টাইপের। হর্সু? কেন এক্সেপ্ট হ্যাঁ, হলে কি অসুবিধা হবে? এক্সেপ, হ্যাঁ স্যার, এক্সেপ্ট এক্সেপ হবে স্যার। কম্বাইন্ড ফ্লোর জন্য আমরা এক্সেপটাকে প্রেফার করে থাকি। এক্সেপ্ট বা সার্কুলার হলে কি অসুবিধা হবে? স্যার মানে ওয়েটেড পেরিমিটার সব থেকে বেশি Except তো আর নাকি? এখন হয় না। হ্যাঁ ঠিক স্যার, এটা এক্সেপ্ট এখন বলতে হয় পারবো না, না। ঠিক আছে, এক্সেপ্ট হয় না। ওয়েটেড পেরিমিটার তো সার্কুলারে বেশি নাকি? হ্যাঁ তাহলে আমার ওয়েটেড পেরিমিটার বেশি হলে পরে ভেলোসিটি বেশি হতে হবে, 50 থেকে 400 কেজি পার এমকিউ। বুঝেছো? এবারে হচ্ছে সুলেজ। সুলেজ হচ্ছে বা সালেজ হচ্ছে ওয়েস্ট ওয়াটার ফ্রম হাউসহোল্ড sinks, showers, bath, but not the excreta from toilets. বলো, কারো কোনো অসুবিধা আছে? ডাম্পিং ওয়ার্ডে ফেলে সেখানে গুঁড়ো করে দেওয়া হয়, একদম ম্যাশ করে দেয়, যেখান থেকে আমরা কিন্তু পরবর্তীকালে এগ্রিগেট পেয়ে থাকি, ক্রাস্ট এগ্রিগেট পেয়ে থাকি। তো সেই সিএ যেটা আমরা বলি, সেই সমস্ত এগ্রিগেট পাওয়া যায় হচ্ছে এই পালভারাইজেশনের মাধ্যমে। পালভারাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু এটা পেয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, এগুলো তো সব গেল, কোনো অসুবিধা কিছু নেই এখানে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, জানি না এটা তোমরা জানো কি জানো না। সেটা হচ্ছে যেরকম আমরা এফএম রেশিও পেলাম, সেরকম আরেকটা রেশিও হয়, সেটা হচ্ছে সিএন রেশিও। কেউ কি জানো হোয়াট ইজ সিএন রেশিও? কেউ কি জানো হোয়াট ইজ সিএন রেশিও? স্যার কার্বন নাইট্রোজেন রেশিও কি এটা? হ্যাঁ, কার্বন নাইট্রোজেন রেশিও। কার্বন নাইট্রোজেন রেশিও বলতে কি বোঝো বলো তো? এটাও কিন্তু এফএম রেশিওর মতোই। স্যার বলবো? পরিমল বলছি স্যার। হ্যাঁ বলো। কার্বন নাইট্রোজেন রেশিও বলতে স্যার, যখন কোনো ডিকম্পোজের সময় প্রথমে যে আমাদের অক্সিজেন ইউজ করা হয়, সেখানে যে মানে প্রথম 3 দিনে মনে হয় কার্বনটা প্রথমে ডিকম্পোজ হয়, তারপরে নাইট্রোজেনটা ডিকম্পোজ হয়। তো সেইখানে যে মানে প্রয়োজন অক্সিজেন, সেখানে প্রয়োজন অক্সিজেনের যে রেশিও, সেটাকেই কার্বন নাইট্রোজেন রেশিও বলা হচ্ছে। না না, অক্সিজেনের ব্যাপার কিছু নেই। এন ফর নাইট্রোজেন। নাইট্রোজেন মানে হচ্ছে প্রোটিন। প্রোটিন কিসের কাজে লাগে? প্রোটিন লাগে হচ্ছে সেল মেকিং এর কাজে। আর সি ফর হচ্ছে কার্বন। কার্বন মানে হচ্ছে কি? ফুড। ফুড কিসের কাজে লাগে? এনার্জি দেয় ফুড। তাহলে প্রোটিন ভার্সেস ফুডের যে রেশিও, বা ফুড ভার্সেস প্রোটিনের যে রেশিও, সেল মেকিং এর রেশিও, সেটাকে আমরা সিএন রেশিও বলি। সিএন রেশিও জেনারেলি রাখা হয়
এবং টেম্পারেচারটাকে রুম টেম্পারেচারের কাছাকাছি রাখার চেষ্টা করা হয়ে থাকে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবং দুটো প্রোডাক্ট এখান থেকে বাই প্রোডাক্ট পাওয়া যায়, একটার নাম হচ্ছে ভার্মি ওয়াশ, লিকুইডটা যেটা থাকে সেটা থেকে তৈরি হয় ভার্মি ওয়াশ, আর আরেকটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেটাকে আমি বলছি, যেটা ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়, ভার্মি কম্পোস্ট হিসেবে ইউজ হয়, যেটা ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়ে থাকে। কম্পোস্টিং থেকেই আবার আমরা ফার্টিলাইজার হিসেবে এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে স্যার এই ওকে। ভার্মি ওয়াশটা স্যার কি মানে কোন শুনতে পেলাম না ভাই। ভার্মি ওয়াশটা স্যার কি কাজে লাগে? ভার্মি বা ওয়াশটা কোথায় কি কাজে কাজে লাগে? রাইট 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 রাইট। আগে বুঝতে হবে যে ভার্মি ওয়াশটা পেলাম কোথা থেকে, সেটা বুঝতে পেরেছো? ভার্মি ওয়াশটা হচ্ছে পেলাম হচ্ছে যে রেড ওয়ার্ম গুলোকে দিয়ে যে কম্পোস্টিংটা আমি করাচ্ছিলাম, সেখানে লিকুইড হিসাবে যেটা নিচে পেলাম সেটাই ভার্মি ওয়াশ। ভার্মি ওয়াশকে লিকুইড ফার্টিলাইজার হিসাবে ইউজ করা যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে গ্রোথ হরমোনের কাজে ইউজ হয়। গ্রোথ হরমোন হিসাবে ইউজ হয় প্ল্যান্টে। অনেক ক্ষেত্রে ফোলিয়ার স্প্রে হিসাবে ইউজ হয় টু প্রমোট ফ্লাওয়ারিং। বুঝতে পেরেছো? আবার হচ্ছে এক মিনিট, আমি আবার লিখে দিই আরেকবার। আরেকটা জিনিস হয় যেটাতে কাজে লাগে, সেটা হচ্ছে সিড জার্মিনেশনে। এই কাজগুলোতে কিন্তু এটা হেল্প করে। ঠিক আছে, চলো আজকে অনেকগুলোই হলো, অনেক জায়গা পড়া হলো, আশা করি অনেকের অনেক হেল্প হবে। বলবো স্যার? হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছি যে আজকে ক্লাসটা খুব ভালো হলো স্যার, মানে আপনাকে বলতে দেওয়া হয়েছে, কেউ ইন্টারাপ্ট করেনি। প্রতিদিনের ক্লাসগুলো এরকম হলে খুব ভালো হয়, মানে ডাউট সেশনেই আপনাকে ইন্টারাপ্ট কম করা হলো আর অন্য দিনই বেশি ইন্টারাপ্ট করা হয়। যাই না, হোক এটা আজকে আই সবাই থিঙ্ক মিলে আমাদেরকে প্রমোট করতে হবে, আমাদেরকে বলতে হবে। আমি একা বলছি, এটা চাপ হয়ে যায় আমার ক্ষেত্রে, বুঝতে পারছো? সবাই একটু বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই যদি কোঅপারেট করে তাহলে সবার ক্ষেত্রে সুবিধা। ঠিক 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 ঠিক, সবারই সুবিধা হবে, সকলে বুঝতে পারবে। আশা করি ওয়েস্ট ওয়াটারের বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অনেকটাই আমি পড়িয়ে দিলাম, অনেকটা জায়গা। যে কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসিউরেন্সের ভিতর পার্থক্য কি, যদি তুমি কিউএ কিউসি ইঞ্জিনিয়ার না হও তোমাকে এই প্রশ্নটা কিন্তু করবে না, আগেই বলে দিই। কারণ একটা নর্মাল ছেলেকে কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসিউরেন্সের প্রশ্ন করে না। যদি তুমি কিউএ কিউসি ইঞ্জিনিয়ার হও অবশ্যই তোমাকে সেই প্রশ্নটা করতে পারে। কোয়ালিটি অ্যাসিউরেন্স হচ্ছে, এবং এই যে লাস্ট তিনটে প্রশ্ন আমি দিলাম, অ্যাক্টিভেটেড স্লাজ, রিসার্কুলেশন রেশিও বা আমাদের সোয়েজ ট্রিটমেন্ট প্রসেস স্টেপ বাই স্টেপ, এগুলো তোমরা কিন্তু গ্রুপে আমাকে অ্যান্সার করে জানাবে। চলো ওকে, দেখা হচ্ছে এর পরের আবার ক্লাসে। এছাড়া হচ্ছে যে তোমাদের রিপোর্টস আসতে থাকবে প্রত্যেক দিনের। এবারে তো ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে, তো রিপোর্ট গুলোতে কিরকম কি আসছে, বোর্ড 1-এ কিরকম ধরছে, ওবিসি এ শুরু হবে কালকের থেকে, ওবিসি বি এর কিছু ছেলেদের আবার পরীক্ষা আছে। তো তারা সকলে কিন্তু ভালো করে একটু পড়াশোনা করে পরীক্ষা দিও, প্রিপারেশনটাকে হাই রেখো। চলো ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।